আমিয়া আজ উদাস মনে ভার্সিটির প্রাঙ্গণে পা রাখল। গতকালের ঘটনার পর তার মন পুরোদমে ভেঙে গেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে শুভ্রর সাথে আংটি বদল করতে হয়েছে, যা তার জন্য যথেষ্ট পীড়াদায়ক। এখন আবার নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার জীবনে শুভ্রর আগমন। দুর্জয়ের প্রতি অনুভূতিও সে কোনোভাবে অস্বীকার করতে পারবে না। এসব কিছু ভাবতে দীর্ঘশ্বাস ফেলে আমিয়া। জীবনে অনেক বদল হয়েছে তার, তবে এখন পরিবারের স্বার্থে নিজের ভালোবাসাকে তাকে ত্যাগ স্বীকার করতে হবে। ভেতর ভেতর এটা নিয়ে সে সম্পূর্ণ ঝলসে যাচ্ছে। এই অনুভূতির লড়াই তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এর মাঝেই কোথা থেকে যেন দুর্জয় তার সামনে এসে দাঁড়ায়। দুর্জয়কে হঠাৎ এমন নিজের সামনে দেখে অবাক হয়ে যায় আমিয়া। মন খারাপ করে বলে, আপনার কি কোনো কিছুর প্রয়োজন? দুর্জয় আমিয়ার হঠাৎ এমন বদলে যাওয়াটা মেনে নিতে পারল না। যেই মেয়ে কাল তাকে ভালোবাসার দাবি নিয়ে সামনে এলো, সে আজ এমন শীতল ব্যবহার করছে। ব্যাপারটা সন্দেহজনক। দুর্জয় আমিয়ার উদ্দেশ্যে বলে, তুমি না বলেছিলে যে আমাকে ভালোবাসো? আমি তোমার পরীক্ষা নিতে চাইছিলাম, মনে আছে? আমিয়া ওপর নিচে মাথা নাড়ায়। দুর্জয় বলে ওঠে, তুমি কি সেই পরীক্ষা দিতে প্রস্তুত? আমিয়া এবার আর কিছু বলে না, একবার নিজের হাতের দিকে তাকায়। তার অনামিকার আঙুলে শোভা পাচ্ছে শুভ্রর পরিয়ে দেওয়া আংটি। এখন সে অন্য কারোর বাগদত্তা। দুর্জয়ের কাছে ভালোবাসার পরীক্ষা দেওয়ার এখন কি সত্যি কি কোনো মানে আছে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছে না আমিয়া। দুর্জয় আমিয়াকে এমন চুপ থাকতে দেখে বিরক্তি হয়ে বলে, তুমি কি পরীক্ষা দিতে ভয় পাচ্ছ? আমিয়া কোনো জবাব দিতে পারে না। দুর্জয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে থাকে। সে এক প্রকার চেঁচিয়ে বলে, এই মেয়ে, তখন থেকে আমি কি বলে চলেছি তুমি কি শুনতে পাচ্ছ না? এভাবে চুপ করে স্ট্যাচু হয়ে আছো কেন? আমিয়া নিজেকে সামলে বলে, আই নিড টু গো। আমিয়া যেতে নিতেই দুর্জয় তার হাত চেপে ধরে। আমিয়া হতবাক হয়ে পেছনে ফিরে তাকায়। দুর্জয় এগিয়ে আসে আমিয়ার উদ্দেশ্যে বলে, আমাকে ভালোবাসার কথা বলে এখন এভাবে ফিরে নিচ্ছ কেন? আমি আর কিছু বলে ওঠার আগে শুভ্র সেখানে চলে আসে। দুর্জয়কে এভাবে আমিয়ার হাত ধরে থাকতে দেখে ভীষণ রেগে যায় শুভ্র। দ্রুত ছুটে এসে দুর্জয়ের হাত থেকে আমিয়ার হাত সরিয়ে নিয়ে বলে, নিজের হাত সামলে রাখো, আমার বাগদত্তার থেকে দূরে থাকবে। দুর্জয় অবাক চোখে তাকায় আমিয়ার দিকে। এই মেয়েটা কাল তাকে ভালোবাসার কথা জানিয়েছে, হঠাৎ আজ জানতে পেরেছে সে অন্য কারোর বাগদত্তা। এ কোন বাস্তবতার মুখোমুখি হচ্ছে দুর্জয়কে? তদুপরি দুর্জয় নিজের অবাক হওয়ার কাটিয়ে উঠে আমিয়ার উদ্দেশ্যে বলে, নিজের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। আমার সাথে এই মজাটা না করলেই ভালো হতো বলেই উদাস মন নিয়ে প্রস্থান করলো সে। আমিয়া দুর্জয়ের যাওয়া পানে করুণ চোখে তাকিয়ে রইল। শুভ্র আমিয়ার উদ্দেশ্যে বলল, ওই ছেলেটা কি তোমার ডিস্টার্ব করছিল নাকি? এমন গোন্ডা পান্ডা ছেলেদের থেকে দূরে থাকাই তো ভালো হয়। আমিয়া কিছু বলে উঠতে পারে না। বাপ্পি চৌধুরী তার মামা আসিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ চুপ থাকার পর আসিফ চৌধুরী অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ছেলে মেয়েরা সবাই বিদেশে সেটেল, তাই আমি ভেবেছিলাম আমার ভাগ্নে হিসেবে আমার পরিবর্তে ছাত্র সংগঠনে তোমাকে নিজের স্থান ছেড়ে দেব। আর তুমি কি করলে? সামান্য একটা ছেলের কাছে বাজিতে হেরে চূড়ান্ত অপমানের হয়ে পরে তার হাতেই মার খেলে নিজের সাথে সাথে আমার সম্মানও মাটিতে ডুবিয়ে দিলে। এখন তো কেউ আর আমাকে মানতে চাইবে না। বাপ্পি চৌধুরী মাথা নিচু করে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমার আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করে দেব।
আসিফ চৌধুরী বলেন, সুযোগ বারবার আসে না, কিন্তু তুমি যেহেতু আমার ভাগ্নে, তাই তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়ে দেখতে পারি। তবে এটাই শেষ সুযোগ। আর হ্যাঁ, একটা পরামর্শ দেই, শত্রুর সাথে সব সময় অস্ত্র দিয়ে লড়াই করতে হয় না, মাঝে মাঝে ব্রেন গেমও খেলতে হয়। আর এর জন্য প্রয়োজন শত্রুর দুর্বলতা খুঁজে বের করা। বাপ্পি চৌধুরী বাঁকা হেসে বলে, ধন্যবাদ মামা, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবার জলদি কাজে লেগে পড়ো। যারা তোমার আর আমার সম্মানের হাত বাড়িয়েছে, তা আমাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, বুদ্ধির মাধ্যমে তাদের দুর্বলতা খুঁজে বের করো, পথ থেকে উপড়ে ফেলো। দুর্জয় উদাস মনে ক্যান্টিনে বসে আছিল। সাগর তাকে এভাবে বসে থাকতে দেখে সুদায়, কিরে তোকে এত উদাস উদাস লাগছে কেন? কিছু কি হয়েছে? দুর্জয় মলিন হেসে বলে, পৃথিবীতে সবকিছু অভাগা মানুষ থাকে জানিস, যাদের ভালোবাসার মতো কেউ থাকে না এই পৃথিবীতে। হঠাৎ এই কথা কেন বলছিস তুই? দুর্জয় আর কিছু বলে না। মুন্না বলে ওঠে, বুঝি না আজকাল কি হচ্ছে, এদিকে ওই বেটা আনাপ মজনু হয়ে একটা মেয়ের পিছনে ঘুরছে তার মান ভাঙানোর জন্য, আর এদিকে দুর্জয়ের না জানি কি হয়েছে যে এমন কথা বলছে। দুর্জয় হঠাৎ করে সাগর ও মুন্নার উদ্দেশ্যে বলে, আচ্ছা আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসে যায় না? হঠাৎ এমন কথা কেন বলছিস তুই? সাগরের এমন প্রশ্নের জবাব কি বলবে দুর্জয় সেটা জানে না, তাই সে চুপ থাকায় শ্রেয় মনে করে। কাল যখন আমিয়া তাকে পছন্দ করে বলেছিল, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। তার মতো উচ্ছৃঙ্খল ছেলেকে কেউ একজন পছন্দ করে, এটা ভাবতেই মনে আনন্দ সঞ্চার হয়েছিল। দুর্জয় চেয়েছিল মেয়েটার ভালোবাসার পরখ করে দেখতে, যদিও তার আমিয়ার প্রতি কোনো অনুভূতি ছিল না, কিন্তু এই প্রথম কোনো মেয়ে তার কাছে ভালোবাসার স্বীকারোক্তি করেছিল, তাই ভালো লাগা কাজ করছিল। কিন্তু সেই সব ভালো লাগা বিলীন হয়ে গেল। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বুঝি অনেক খারাপ একটা মানুষ, যে কারো ভালোবাসা ডিজার্ভ করি না, বলে আবারও একটা সিগারেট ধরায়। আনাফ আজও রূপকথার পিছনে নিয়েছে। রূপকথা আজ বিরক্তি হয়ে আনাফকে বলে দিল, তুমি কেন বুঝতে পারছো না? তোমার উপস্থিতি আমায় বিরক্তি করছে। আনাফ বলে, আমি নিজের সব ভুলের জন্য ক্ষমা চাচ্ছি তো, তাহলে তুমি কেন এমন পাষাণের মতো আচরণ করছো? কারণ আমি এত সহজে তোমায় ক্ষমা করতে পারবো না। আমি এখনো পারছি না সেই দিন ভুলতে। প্লিজ তুমি আর আমাকে ফলো করো না। তোমার উপস্থিতি আমার অস্বস্তির কারণ। তুমি আশেপাশে থাকলে আমার ভীষণ বিষণ্ণ অনুভূতি হয়। তুমি আশেপাশে থাকলে আমার ভীষণ বিষাক্ত অনুভূতি হয়। যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে আমাকে একা থাকতে দাও। আহনাফের হঠাৎ ভীষণ কান্না পায়। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে রূপ। যদি তুমি যতক্ষণ না চাবে আমি আর তোমার সামনে আসব না। আশা করি তোমার এই অভিমান কেটে যাবে। আমি অনন্তকাল অপেক্ষা করতে রাজি আছি সেই সময়টার জন্য, যখন তুমি আমাকে অন্তর থেকে ক্ষমা করতে পারবে। তবে একটা কথা জেনে রেখো, আমার ভালোবাসা তোমার প্রতি সবসময় একই ছিল এবং একই থাকবে। কোনো একদিন আমি নিজের জীবন দিয়ে হলেও এই ভালোবাসার প্রমাণ দেব, বলে দ্রুত স্থান ত্যাগ করে আনাফ। রূপকথা তার যাওয়া পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।